অন করছো? জি ভাইয়া। জি ভাইয়া, স্টার্ট। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখন শুরু করব কি, সি প্রোগ্রামিং। সো সি প্রোগ্রামিং হচ্ছে সি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা 1972 সালে ডেনিস রিচি নামে এক ব্যক্তি এটা আবিষ্কার করে। সো ডেনিস রিচি। আমরা থিওরিতে মানে এই জিনিসগুলো নিয়ে আমরা বেশি ফোকাস দিব না, আমরা বেশি ফোকাস দিব তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানা এবং ডিপ থেকে ওটা বোঝার চেষ্টা করা। দেন এইটাকে বলা হয়েছে তোমার মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোর অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি কে বলা হয় মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বা এটাকে বলা হয় কি, কোর অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখন আমরা যে সি করব, এটার তোমার একটা ফরম্যাট আছে। ফরম্যাট বলতে কি, ধরো এর একটা তোমার বেসিক স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা আছে এমন, ধরো তোমার হেড থাকবে, এটা আছে হেড, এটা আছে বডি। সো এই হেডের মধ্যে আমরা হেডার ফাইল গুলো ইনক্লুড করব। এখন হেডার ফাইল কি সেটাও বলতেছি। হেডার ফাইল গুলো ইনক্লুড করব। আর এই বডির মধ্যে আমরা মেইন ফাংশন লিখবো। মেইন ফাংশন কিভাবে লেখে, ইন্ট মেইন, দেন এইখানে আছে কোড টু এক্সিকিউট, মানে এইখানে যে কোডগুলো লিখবো এইটাই আমার এক্সিকিউট হবে। সো ধরো একটা মানুষের কি হয়, একটা মানুষের হেড আছে, এটা আছে তার বডি। সো এই পুরোটা মিলে কি একটা ফাংশনালিটি কাজ করে না, মানে পুরোটা মিলে তো একটা তোমার মানুষ। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও ঠিক তেমন। তোমার এই হেডের মধ্যে আমরা হেডার ফাইল গুলো ইনক্লুড করব। এখন কথা হচ্ছে, হোয়াট ইজ হেডার ফাইল? হেডার ফাইল হচ্ছে তোমার এইখানে কিছু বিল্ট ইন ফাংশন আছে। সি তে কিছু বিল্ট ইন ফাংশন আছে। ফাংশন কি সেটা আমি পরবর্তীতে বলতেছি। কিছু বিল্ট ইন ফাংশন আছে, ওই বিল্ট ইন ফাংশন গুলো একটা লাইব্রেরিতে লিখে দেওয়া আছে। একটা লাইব্রেরিতে আগে থেকেই লিখে দেওয়া আছে এবং ওর ভিতরে কোড করে দেওয়া আছে। আমি এখানে যদি জাস্ট হেডার ফাইল গুলো ইনক্লুড করে দিই, ওই যে হেডার ফাইল দিছি ওই হেডার ফাইলের ভিতরে যে কোডগুলো আগে থেকে লিখে দেওয়া আছে, ওই কোডগুলো আমরা জাস্ট এখানে তোমার যে ফাংশনের নাম ধরে এখানে লিখলে আমি ওর ভিতরে যে কোডগুলো আছে কোডগুলো ইউজ করতে পারবো। তো এখন ফাংশন কিভাবে কাজ করে ওটা আমরা অবশ্যই দেখব। এখন জাস্ট আমি একটা ওভারভিউ দিচ্ছি সিতে কি কি আছে না আছে। সো হেডার ফাইল গুলো কি বোঝা গেল। হেডার ফাইলের মধ্যে আমরা বেসিক যখন সি করি, যখন সি এর যে স্ট্রাকচার আছে না, স্ট্রাকচারটা কেমন, তোমার আমরা প্রথমত এরকম লিখি না, হ্যাশ ইনক্লুড, জানো কিনা জানি না, তবে বেসিক স্ট্রাকচারটা এমন, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, দেন এখানে আছে আমার মেইন ফাংশন, আর এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিব। এইখানে আমি লিখবো কি, কোড টু এক্সিকিউট, মানে এইখানে যে কোডগুলো লিখবো সেটা এক্সিকিউট হবে। আমরা এখানে থিওরিতে গেলাম না। তোমার যেমন ধরো এইখানে কম্পাইলার আছে ভিতরে, এইখানে যে কোডগুলো লিখি ওই কোডগুলো কম্পাইল করে মেশিন কোডে কনভার্ট করে, মেশিন কোড থেকে তোমার কম্পাইল করে সে মেশিন কোডে কনভার্ট করে, মেশিন কোড থেকে তারপরে আবার তোমার মেমোরিতে আরো অনেক ধরনের কাজ আছে। সো ওইগুলো আমরা যাব না। আমরা মূল ফোকাস দিব আমাদের বেসিক ল্যাঙ্গুয়েজটা শিখে আমরা ল্যাঙ্গুয়েজের কিভাবে ডিপে যাইতে পারি, কিভাবে মেমোরিতে কাজ করে, দেন আমরা কিভাবে প্রবলেম সলভ করতে পারি সেদিকে ফোকাস দিব। থিওরি যা আছে তুমি যদি এইগুলো বোঝো, তোমার ওগুলো এমনিই হয়ে যাবে। তোমার এই যে আমি যেভাবে করাবো এইগুলো যদি করো, তোমার আশা করি সি তে যে কোশ্চেন গুলো আসবে তোমার এক্সামে, সেগুলোর 90% কভার হয়ে যাবে। কিছু কিছু থিওরি আছে ওইগুলো যদি না পারো আমাকে বললো, আমি সলভ করে দেবো, সমস্যা নাই। মনে আসছে, হ্যান্ড রাইজ করার দরকার নাই, কথা বলো, আনমিউট করে কথা বলো, সমস্যা নাই। হ্যাঁ, আমরা তো হোস্টেল থেকে ক্লাস করতেছি, এখানে আমাদের কারো ফোনে বা ল্যাপটপে ভালো করে নেটওয়ার্ক পাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না ক্লাসের কিছু। গার্লস হোস্টেল।
এখন কি করতে যাচ্ছ সেটা বলো, তোমরা কি লিভ নিবা? তাই চাইলে লিভ নিতে পারো, সমস্যা নেই। আমরা কথাও শুনতে পাচ্ছি না ভালোভাবে। আচ্ছা ঠিক আছে, চাইলে লিভ নাও, কি করার আছে। আর যাদের নেট আছে থাকো, পরবর্তীতে ভিডিও দিয়ে দিবানি, দেখে নিও। নেটটা থাকলে কি বলবো। আচ্ছা চাইলে লিভ নিলে নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা আমরা শুরু করি। সো জি এইটা ভাই। হচ্ছে আমাদের সেই বেসিক বা সি এর মেইন স্ট্রাকচারটা আছে এমন বেসিক স্ট্রাকচার। সো এইটা লিখে আমরা এইটা যদি লিখি এবং এর মধ্যে যে কোডগুলো করব সেই কোডগুলো তোমার এক্সিকিউট হবে। এখন stdio.h এটা তো একটা হেডার ফাইল, তাই না? এই হেডার জি। ফাইল stdio.h এর কাজ কি? এইটা stdio.h আছে তোমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য যে ফাইলটা দরকার, সেটা আছে তোমার এটা। মানে ইনপুট আউটপুট নেই না আমরা যে আমরা এই যে কোড করব, কোডে তো আমাদের একটা ইনপুট নেওয়া লাগবে, ইউজার থেকে ইনপুট নেওয়া লাগবে, তাই না? ইউজার ইনপুট দেবে, সেই ইনপুট নিয়ে আমার কোনো কাজ করে আমার আউটপুট দেওয়া লাগবে। তো এখন এই ইনপুটটা নেওয়ার জন্য এই stdio.h এই হেডার ফাইলটা ইউজ করতে হয়। এই stdio.h এর মানে কি? এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। সেটা বোঝা গেল। stdio.h আছে তোমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করা হয়। একটু ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন জি ভাই। থাকলে বলতে পারো। এখন আমরা আসো ফাংশন কি, ফাংশনটা দেখবো। ধরো এই যে একটা রোবট, বা এই যে রোবট বলতে পারো, বা বলতে পারো কফি মেকার। এই কফি মেকারের মধ্যে কি করি আমরা? কফি তৈরি করার জন্য যে যে এলিমেন্ট গুলো আছে ওই এলিমেন্ট গুলা দিয়ে দিই, ও আমাকে ভিতর থেকে প্রসেস করে এখান থেকে কফি দেয় একটা কাপের মধ্যে, তাই না? ফাংশনটাও তোমার ঠিক সেম। আমরা একটা যখন ফাংশন লিখি, ফাংশন লিখলে ওইখানে জাস্ট কিছু ইনপুট দেই বা প্যারামিটার রাখি, ওই প্যারামিটার গুলো দিলে এখানে যে ইনপুট গুলো দিচ্ছি সেই ইনপুট গুলোই আছে আমার প্যারামিটার। ওই প্যারামিটার গুলো দিলে ও কি করে, ভিতরে যে ফাংশনে যে কাজগুলা লিখছি ওই কাজ করে আমাকে কিছু একটা আউটপুট দেয় বা রিটার্ন করে। এটাই হচ্ছে তোমার ফাংশন। মানে ফাংশনের একটা আইডিয়া দিলাম। এখন ফাংশন আছে তোমার দুই ধরনের, ইউজার ডিফাইন ফাংশন আর হচ্ছে বিল্ট ইন ফাংশন। ফাংশন ফাংশন আর টু টাইপস। একটা হচ্ছে তোমার ইউজার ডিফাইন ফাংশন, আর একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। ভাই ইউজার ডিফাইন্ড ফাংশন মানে কি ভাই? ইউজার ডিফাইন ফাংশন মানে ফাংশনটা আমি নিজে তৈরি করব। ইউজার যে ইউজ করতেছে ওই ইউজার তোমার ফাংশন ওর ইচ্ছা মতো বা ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী ও ফাংশন মেক করবে, সেটাকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। আর বিল্ট ইন ফাংশন বলতে বলছে তোমার এই সি এর মধ্যে আগে থেকে যে ধরনের ফাংশন দেওয়া আছে সেটাকে বলা হয় কি? বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশনের মধ্যে তোমার ম্যাক্স, মিন, তারপরে আরো অনেক ধরনের ফাংশন আছে, আমরা আস্তে আস্তে করতে করতে দেখবো। এইগুলো যখন তুমি ম্যাক্স দিবা, ম্যাক্স এর মধ্যে যখন দুইটা ভ্যালু দিবা, এ আর বি দিবা, তখনও কি করবে? এই দুইটার মধ্যে থেকে কম্পেয়ার করে তোমাকে যেটা ম্যাক্সিমাম সেটা রিটার্ন করে দেবে বা সেটা রিটার্ন তোমাকে ব্যাক দিবে। এটাকেই বলা আছে তোমার বিল্ডিং ফাংশন। মানে কি? এইটা ভিতর থেকে করা আছে, জাস্ট আমি এটা ইউজ করব। এটা ইউজ করতে গেলে যে হেডার ফাইল লাগবে, এটা ম্যাক্সিমাম মিনিমাম ইউজ করতে গেলে মেবি limit.h নামে একটা ফাংশন আছে, ওটা দেখা দিব পরে, সমস্যা নাই। সো এইটার সেই হেডার ফাইল আমার এখানে ইনক্লুড করা লাগবে, ওই যে হেডার ফাইলের ওইখানে। দেন আমি যদি এই ফাংশনটা ইউজ করি তাহলে আমার এই দুইটা জিনিস কম্পেয়ার করে একটা ম্যাক্সিমাম ভ্যালু দেবে। এটাকে কি বলতেছে? এটা আছে আমার
বিল্ট ইন ফাংশন মানে কি আগে থেকে তৈরি করে দেওয়া আছে। আর আমি যখন ফাংশন তৈরি করব, আমি যদি কোনো ফাংশন তৈরি করি সেটাকে বলা হয় তোমার ইউজার ডিফাইন্ড ফাংশন। এখন ফাংশন তৈরি করার জন্য তোমার একটা বেসিক স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা হচ্ছে এমন, প্রথমত লিখতে হয় রিটার্ন টাইপ, এটা হচ্ছে রিটার্ন টাইপ, দেন ফাংশন নেম, এখানে আছে আমি প্যারামিটার লিখবো, প্যারামিটার পাস করব, দেন এইখানে আছে আমার রিটার্ন, দেন আছে রিটার্ন টাইপ। এটা কি ইউজার ডিফাইন্ড ফাংশন ভাইয়া? হ্যাঁ, এটা ইউজার ডিফাইন্ড ফাংশন। জাস্ট আমি দেখাচ্ছি, ফাংশন নিয়ে তোমাদের অনেক বিস্তারিত ক্লাস দিব, সমস্যা নেই, এখানে জাস্ট আমি তোমাদের একটা ওভারভিউ দিচ্ছি। এটা আছে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করার একটা স্ট্রাকচার। এখন এই ফাংশনের সাথে আসো মেইন ফাংশন কিভাবে লিখছিলাম আমরা, ইন্ট মেইন এভাবে লিখছিলাম না, দেন রিটার্ন 0, মাঝখানে তোমার এখানে দিছিলাম আছে হ্যাশ ইনক্লুড stdio.h, এইটা লিখছিলাম না, আমাদের এটা কি ছিল, সি এর বেসিক স্ট্রাকচার। সো দেখো তো এইটা কি, ইন্টিজার, এটা হচ্ছে আমার একটা ডেটা টাইপ বা রিটার্ন টাইপ। কি ধরনের ডেটা রিটার্ন করবে, এটা হচ্ছে একটা ফাংশনের নেম। এই যে যে নামটা লিখছি এটা হচ্ছে ফাংশনের নেম, এই যে সেই ফাংশন নেম। দেন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্যারামিটার, এই যে মেইন, এই যে প্যারামিটার মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে মেইন ফাংশনে কোনো প্যারামিটার দিতে হয় না, জাস্ট কম্পেয়ার করতেছি দেখো। দেন তোমার আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিয়ে এখানে রিটার্ন টাইপ দেওয়া হয়েছে, এই যে রিটার্ন, যে তুমি ইন্টিজার দিছো তাই ইন্টিজার এখানে রিটার্ন করে দিছো। তুমি যদি এখানে ভয়েড দিতা, ভয়েড মেইন, এখানে জাস্ট কিছুই দেওয়া লাগতো না, ভয়েড মেইন দিলেও কাজ। সো তাহলে দেখো এইটা আছে আমার মেইন ফাংশন। এখন সি তে তোমার কোড কাজ করে অলওয়েজ মেইন ফাংশন থেকে, মেইন ফাংশনের মধ্যে যে কাজ করবা ওইখান থেকেই আছে তোমার কোড রান হবে। এই জন্য এটা আমার মেইন ফাংশন লেখা মাস্ট, মানে তোমার কোড অলওয়েজ মেইন ফাংশন থেকে রান হয়। বুঝতে পারছো একটু? জি ভাইয়া। তো এটা গেল আমাদের বলতে পারো একটা ওভারভিউ সি এর মধ্যে আরো অনেক জিনিস আছে তোমার। এই যে ডেটা টাইপ ইন্টিজার, এই ডেটা টাইপ, এখন আমরা এই ডেটা টাইপ নিয়ে দেখবো, দেন পরবর্তীতে আমরা ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করে সেটা দেখবো। সো আমরা প্রথমে ডেটা টাইপ গুলো দেখি, অ্যাকচুয়ালি ডেটা টাইপ কি। দেখো হোয়াট ইজ ডেটা টাইপ। ডেটা টাইপ হচ্ছে আমার, ধরো কয়েক ধরনের নাম্বার আছে না, আমরা যে আমাদের নিত্যদিনে যে নাম্বার গুলো ইউজ করি, এর মধ্যে 10 বা 100, 25, এটা কি দশমিক ছাড়া না? দশমিক ছাড়া, এই দশমিক ছাড়া গুলোকে বলা হয় তোমার ইন্টিজার, মানে দশমিক ছাড়া যে সংখ্যাগুলো আছে ওগুলোকে বলা হয় ইন্টিজার। আর একটা আছে তোমার দশমিক সহ, যেমন 10.50, 20.21 সামথিং, মানে দশমিক যে ভ্যালুগুলো ওইটাকে বলা হয় তোমার ফ্লট। এখন এই যে ইন্টিজার না, ইন্টিজারের ম্যাক্সিমাম যে জিনিসগুলা, ইন্টিজারের এর একটা লিমিট আছে, ইন্টিজারের কি একটা লিমিট আছে যে ওই লিমিট অনুযায়ী সে ওই ভ্যালুগুলো স্টোর করতে পারে, লিমিট অনুযায়ী ভ্যালুগুলো স্টোর করতে পারবে। এর থেকে ওই লিমিটের থেকে যদি আমি ম্যাক্স মানে বড় কোনো ভ্যালু দেই, তখন ও আর ওই ভ্যালুগুলো স্টোর করতে পারবে না। সেটা কি, সেটা হচ্ছে আমার লং লং ইন্ট। সো এই ইন্টিজারের থেকে বড় ভ্যালু স্টোর করতে পারে, সেটা হচ্ছে লং ইন্ট। আর ফ্লটও কি দশমিক ভ্যালু। এখন এই দশমিক ভ্যালুও তোমার আছে একটা নির্দিষ্ট
লিমিট আছে, এই লিমিটের পরে গেলে ও আর স্টোর করতে পারবে না। এখন যদি বড় ভ্যালু স্টোর করতে চাই, দশমিক দশমিক ভ্যালু, সেটাকে বলা হয় তোমার ডাবল। বুঝতে পারছো? হ্যাঁ, এগুলো তো আনলিমিটেড, তাই না? মানে এগুলো তো লিমিট নাই। অবশ্যই লিমিট আছে, লিমিট আছে। আচ্ছা। লিমিট আমি দেখাবো, কতটুকু লিমিট আছে ওটা দেখাই দিব, সমস্যা নাই। সো এর পরবর্তীতে আরেকটা জিনিস আছে, আমরা ক্যারেক্টার কি দেয় না, ক্যারেক্টার, ক্যারেক্টার বলতে পারো কিবোর্ডে, ক্যারেক্টারের জিনিস মনে রাখবা যে কিবোর্ডে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলোই এক একটা কিওয়ার্ড, এটা মনে রাখবা। তো যেমন সি, এটা একটা কিওয়ার্ড বা ক্যারেক্টার, সরি ক্যারেক্টার। এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার। আমি কিন্তু সিঙ্গেল কোটেশন দিছি, সিঙ্গেল কোটেশন দিয়ে আমি যদি কোনো কিছু লিখি সেটা হচ্ছে আমার ক্যারেক্টার। ডি একটা ক্যারেক্টার, ধরো এই 10ও কিন্তু একটা ক্যারেক্টার। যখন যখন আমি সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে দিয়ে কোনো কিছু লিখতেছি সেটা হচ্ছে একটা ক্যারেক্টার, সেটা সিঙ্গেল ক্যারেক্টার। এখন এটা কিভাবে স্টোর করে, এটা কি ধরনের ডেটা টাইপ, এটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ, যেখানে একটা ক্যারেক্টার স্টোর করে। এখন এটা তো শুধু একটা ক্যারেক্টার গেল। এখন আমি যদি এরকম লিখি, ধরো আমি আমার কারো নাম লিখলাম, ধরো রাজু, এটা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে। এখন এইটা আমি কিভাবে স্টোর করব, এটা স্টোর করবো আছে আমার স্ট্রিং ডেটা টাইপ দিয়ে। সো স্ট্রিং ডেটা টাইপটা, এটা সি প্লাস প্লাস আছে তোমার স্ট্রিং একটা মেথড আছে, সো ওইটা আমরা দেখবো না, ওটা পরবর্তীতে দেখবো। সো এই যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের অ্যারে দিয়েই এসে আমরা তোমার এই স্ট্রিং গুলো স্টোর করবো। মানে ডেটা টাইপ আছে বুলিয়ান ডেটা টাইপ। কি বুলিয়ান ডেটা টাইপ আছে, জাস্ট ট্রু অর ফলস রিটার্ন করবে। মানে এটা একটু বোঝালাম, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুলিয়ানটা যদি আরেকবার বলতেন, ওই বুলিয়ান ডেটা টাইপ। হ্যাঁ, আচ্ছা আছে। বুলিয়ান হচ্ছে কি, ধরো আমার কোন একটা ভ্যালু আমি বলতে চাচ্ছি এটা সত্য বা ট্রু। ট্রু মানে কি 1, ফলস মানে কি 0। এই 0 আর 1 যদি আমি স্টোর করতে চাই, বা ডিরেক্টলি আমি যদি ট্রু আর ফলস স্টোর করতে চাই, ধরো আমার একটা ডেটা আছে যে 10, এটা কি সত্য নাকি মিথ্যা, এটা স্টোর করার জন্য আমি এই বুলিয়ান ডেটা টাইপ রাখতে পারি ট্রু। এই ট্রু ফলস নিয়ে আমি তোমাদেরকে ক্লাসে বা যখন কন্ডিশনাল স্টেটমেন্ট দেখাবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবে, সমস্যা নাই। জাস্ট এটুকু মনে রাখো, বুলিয়ান ডেটা টাইপ হচ্ছে যখন ট্রু একটা ভ্যালু ট্রু নাকি ফলস সেটা স্টোর করার জন্য আমার এই বুলিয়ান ডেটা টাইপ ইউজ করা হয়। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। এখন ভাইয়া কনস ক্যারেক্টার যেটা আছে ওটা ওটা একটু যদি দেখাইতেন আর কি। কনস ক্যারেক্টার, কনস্ট 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 হ্যাঁ ও কনস্ট দেখাচ্ছি। কনস্ট হচ্ছে, ধরো এটা, আচ্ছা এটা মনে রাখো, আমি যখন ভ্যারিয়েবল দেখাবো, ভ্যারিয়েবল দেখানোর পরে কনস্টটা আমার মনে করা দিও, কারণ অনেকে আছে ভ্যারিয়েবল এখনো ভালো মতো বোঝে না। সো ওইটা যদি কনস্ট যদি আমি আগে থেকে বোঝাই, ওর জন্য আগে ভ্যারিয়েবল লাগবে। তো ওইটা আমি তখন দেখা দিব, একটু পরে ভ্যারিয়েবল দেখাবো তখন দেখা দিব, আমি মনে করাই দিব আমাদের। এখন এই জিনিসটা দেখো, 1 জিবি সমান সমান 1024 এমবি, তাই না? 1 এমবি সমান সমান কত? 1024 কেবি। 1 কেবি সমান সমান 1024, সরি 1024 বাইট সমান সমান কত? 8 বিট। বুঝতে পারছো? এখন ইন্টেজার, আমার যে একটা ডেটা টাইপ, এই ইন্টেজার ডেটা টাইপ কতটুক জায়গা নেবে মেমোরিতে, সেটা হচ্ছে জায়গা নিবে 4 বাইট। ইন্টেজার মেমোরিতে কতটুক জায়গা নিবে?
সেটা হচ্ছে 4 বাইট। 4 বাইট সমান সমান কত বিট? 1 বাইট সমান সমান যদি 8 বিট হয় তাহলে 4 বাইট সমান সমান কত? 32 বিট। 32 বিট। এবার লং এর ক্ষেত্রে লং লং ইন্ট, সেক্ষেত্রে এইটার কতটুকু জায়গা নেই? 8 বাইট। 8 বাইট সমান সমান 64 বিট। দেন এখন এই ইন্টিজারের তোমার কতটুক ভ্যালু স্টোর করতে পারে বা লিমিট কত? ইন্টিজারের লিমিট হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 32 থেকে 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1 পর্যন্ত ও ইন্টিজারের ভ্যালু স্টোর করতে পারে। কি ইন্টিজার 2 টু দি পাওয়ার 32, আমি ভালোভাবে লিখি, আমার আলাদা লাগা 2 টু দি পাওয়ার 32 থেকে 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1 এতটুক ভ্যালু সে স্টোর করতে পারে। 2 টু দি পাওয়ার 32 থেকে 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1 পর্যন্ত ইন্টিজারের ভ্যালু স্টোর করতে পারে এবং এ কয় ডিজিট পর্যন্ত স্টোর করতে পারে? এ পারে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত ভ্যালু স্টোর করতে পারে। 10 টু দি পাওয়ার 9 বলতে বোঝাচ্ছে সর্বোচ্চ 10টা ডিজিট। সর্বোচ্চ কয়টা ডিজিট? 10টা ডিজিট। যেমন আমরা লিখি না 1 0 0 0 0 0 0 7 9 10। তো এটারে আমরা কিভাবে লিখতে পারি? 10 টু দি পাওয়ার 9 লিখতে পারি না এটাকে? তো এইটাই হচ্ছে তোমার এর ইন্টিজারের লিমিট। এর থেকে যদি কোনো বড় ভ্যালু দেই, এই 10 ডিজিটের থেকে ধরো 1 ডিজিট বেশি দিয়ে দিলাম আমি, তাহলে এখানে 11 ডিজিট না? 11 ডিজিটের যদি ভ্যালু দিয়ে দেই, ও তখন ইন্টিজার কি করবে? আমার গার্বেজ ভ্যালু দিবে। গার্বেজ ভ্যালু বলতে কি, ও যে কি ভ্যালু স্টোর করবে ও নিজেও জানে না, উল্টো পাল্টা ভ্যালু স্টোর করবে। এটারে বলা হয় গার্বেজ ভ্যালু। তাহলে এটা কি বললাম আমি? যে 10 ডিজিটের বেশি যদি কোনো ভ্যালু দেই, 10 ডিজিট থেকে যদি 1 ডিজিট বেশি ভ্যালু দেই, সেক্ষেত্রে আমার ইন্টিজার কি রিটার্ন করবে? গার্বেজ ভ্যালু রিটার্ন করবে। এটা গেল তো ইন্টিজারের ক্ষেত্রে। এখন লং এর ক্ষেত্রে কি করবে? লং আছে তোমার স্টোর করবে হচ্ছে 2 টু দি পাওয়ার 64। তাহলে এটা কত ডিজিট পর্যন্ত স্টোর করবে? 2 টু দি পাওয়ার 20 ডিজিট পর্যন্ত সে স্টোর করতে পারবে। তার মানে কি? ডিজিট পর্যন্ত স্টোর করতে পারবে এবং এর লিমিট আছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 18 থেকে প্লাস 10 টু দি পাওয়ার 18 পর্যন্ত। বুঝতে কি পারছো? এটা আরেকবার একটু বলেন, রিপিট করেন। যে এটা লং এর এটা। আচ্ছা, লং হচ্ছে তোমার সর্বোচ্চ 20 ডিজিট পর্যন্ত স্টোর করতে পারবে, বা এর ধারণ ক্ষমতা কতটুকু? এর আছে ধরো 8 বাইট না? 8 বাইট সমান সমান কি 64 বিট না? 64 বিট যদি হয় তাহলে স্টোর করতে পারে কতটুকু? 2 টু দি পাওয়ার 64। 2 টু দি পাওয়ার 64 দেখতেছি আমি, 2 টু দি পাওয়ার 64। এবং এর যে ভ্যালু লিমিটেশন আছে, বা আমি কতটুকু পর্যন্ত ভ্যালু দিতে পারবো? ভ্যালু দিতে পারবো মাইনাস 10 টু দি পাওয়ার 18 থেকে প্লাস 10 টু দি পাওয়ার 18 পর্যন্ত। এর মধ্যে আমি যদি যে ভ্যালু দিই না কেন সে স্টোর করতে পারবে, কিন্তু এর বেশি ভ্যালু আমি দিতে পারবো না। আমার তো শুধু 10 টু দি পাওয়ার 18 পর্যন্ত ভ্যালু নাই, আরো বড় ভ্যালু আছে 10 টু দি পাওয়ার 22, 10 টু দি মানে 1800 তো আরো বড় ভ্যালু দিতে পারবো, তাই না? তো তখন আর ভ্যালু স্টোর করা যাবে না, তখন আসছে তোমার স্ট্রিং ফরম্যাটে স্টোর করে কাজ করতে হবে। একটু বুঝতে পারিস? জি ভাইয়া। এখন আসো ফ্লটের ক্ষেত্রে
প্লটের ক্ষেত্রে কয় ডিজিট পর্যন্ত স্টোর করতে পারবে? প্লট পারবে 8 ডিজিট, 8 ডিজিট পর্যন্ত। যেমন এইখান থেকে এইভাবে 8 ডিজিট বলতে বোঝাচ্ছে 8 বিট। পরবর্তীতে তো ভিডিও দেখুন আছে, তখন দেখে নিও। সো তোমার ফ্লট পারবে হচ্ছে 8 ডিজিট। এই সাইজটা আমার মনে নাই, দেখতে হবে। দেন ডাবল পারবে হচ্ছে তোমার 16 ডিজিট পর্যন্ত। ডাবল পারবে হচ্ছে 16 ডিজিট পর্যন্ত। এই 8 ডিজিট বলতে বোঝাচ্ছে এরকম 1 2 3 4 5 6 7 8। এখান থেকে যে 8 ডিজিট আছে, এই 8 ডিজিট পর্যন্ত। কম্পিউটার তো মূলত বিট বাই বিট কাজ করে। তো এখান থেকে 8 বিট অনুযায়ী ফ্লট আছে 8টা বিট এর ভ্যালু স্টোর করতে পারবে। ডাবল হচ্ছে তোমার 16টা বিটের ভ্যালু স্টোর করতে পারবে। তো এগুলো মাথায় রাখো, যখন আমাদের প্রবলেম সামনে আসবে, তখন আমরা যখন সলভ করব, তখন বুঝতে পারবো যে আসলে এর ভিতরে হচ্ছেটা কি। ভাইয়া এখানে কি ক্যারেক্টার কোনো ডিজিট কি করবে? ক্যারেক্টার বলতে বুঝিনি, আবার বলো। ভাই ওই যে ফ্লটের পরে যে মানে 4 যেটা ছিল, 4 বা সি এ বি জি যে হ্যাঁ হ্যাঁ, সেই ক্যারেক্টার, ওইটা জাস্ট তোমার আছে 1 বিট স্টোর করবে। ক্যার হচ্ছে 1 বিট। 1 বিট বলতে কি, তোমার এরকম একটা ছোট একটা ঘর, বুঝতে পারছো? মেমোরিতে এরকম একটা বিট। ফ্লট হলো ডিজিট আর এটা হলো বিট, তাই তো? সরি, ডিজিট বলতে আমি বিটই ইউজ করেছি এইখানে। 8 ডিজিট বলেছি না? 8 ডিজিট বলতে তোমার আছে ওই 8টা বিটই ইউজ করো। ও আচ্ছা। মানে জাস্ট একটা ওয়ার্ড। হ্যাঁ, এটা ওয়ার্ড ইউজ করছি। 1 বিট বলতে মেমোরিতে একটা এরকম একটা ঘর ইউজ করো, যেটা আছে তুমি ওই যে 0 আর 1 না, জি ভাই। 0 যদি স্টোর করতে যাও তাহলে তোমার 1 বিট 0 এখানে হবে না। 1 যদি স্টোর করো, একটা বিট না, 1 একটা বিট, 0 একটা বিট। তোমার ক্যারেক্টারও ঠিক তেমন, সো ও 1 বিট জায়গা নেবে। সরি, 1 বিট না, সে জায়গা নেবে 1 বাইট। আমি ভুল বলে ফেলছি। ক্যারেক্টার জায়গা নিবে হচ্ছে 1 বাইট। 1 বাইট সমান সমান কত কত বিট লিখে দিয়েছিলাম তো আমি। 1 বাইট সমান সমান 8 বিট। 8 বিট। 8 বিট ভাই। হ্যাঁ, 1 বাইট সমান সমান 8 বিট, সো 1 বাইট জায়গা নেবে। আর ফ্লট জায়গা নেবে আছে 8 ডিজিট বলতে 8 বাইট বোঝাইছি আমি না। হ্যাঁ হ্যাঁ, 8 বাইট, বুঝতে পারছো? 8 বাইট জায়গা নেবে। আর তোমার ডাবলের ক্ষেত্রে 16 ডিজিট বা তোমার হচ্ছে 16 বাইট জায়গা নেবে। So, এটা যেটা দিছি ওটা একটু দেখে নিও। এই জিনিসগুলা নিয়ে মাথা নষ্ট করার দরকার নেই। এই জিনিসগুলা যখন আমার সামনে আসবে, জাস্ট এটা একটা আমি ওভারভিউ দিলাম, কোনটা কখন কি হয়। আমরা যখন সামনে আসবে তখন আমরা আস্তে আস্তে ফ্লটের, আমার বেশি ঝামেলা করে আছে ফ্লট আর ডাবলের ওই জিনিস এটা নিয়ে, ওটা আমরা ভালো মতোই দেখবো, সমস্যা নেই। তো লং আর ইন্টের কাজটা, লং আর ইন্টের ওইটা মনে রাখো বেশি। ইন্ট এটা মনে রাখো। ফ্লট আর ডাবল মনে রাখো যে 8 ডিজিট থাকে, 8 ডিজিট নেয়। ডাবলও তোমার 8 ডিজিট নেয়। হ্যাঁ, Sorry, ফ্লট 8 ডিজিট। এটা কি হচ্ছে পয়েন্টের আগে পরে মিলে? হ্যাঁ, পয়েন্ট না না না, পয়েন্টটা সহ 8 ডিজিট। আচ্ছা, মানে পয়েন্ট একটা ডিজিট। ভাইয়া ভাইয়া আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ডাবলে 16 ডিজিট হবে। হ্যাঁ আমি সেটাই তো বলতেছি, আমি ওটাই তোমাদের ই করে দিচ্ছি, দাঁড়াও। আমি অনেকদিন মনে নাই তো। ফ্লট আছে 2 আর 4 বাইট, সাইজ অফ ইন্ট। ফ্লট, দেখো ফ্লটের আছে 8 বাইট। 8 ডিজিট বলতে আমি কিন্তু বাইট বোঝাইছি না, এটা তো কোশ্চেন।
size of a plot. Plot are structurally split into three distinct components. একটা আছে সাইন বিট, exponent, 8 bit, significantly 23 bits. তোমাদের এটা ক্লিয়ার করে দিই। Size plot. Plot is typically 4 bits. সমান 32 bits. তাহলে দেখো এখানে কি লিখছে, প্লট ইজ টাইপিক্যালি 4 বাইটস। 4 বাইটস বলতে আমাদের কি 1 বাইট সমান কত, 8 বিট, তাহলে স্যার এটা 32 বিট। সো এক প্লটের সাইজ কতটুকু, 32 বিটস, আর বাইটে কত 4 বিটস, এটা হচ্ছে প্লট। সেটা প্লটে গেল। ডাবল এটা আছে কত, 8 বাইট। এই দেখো এটা হচ্ছে 15 থেকে 16 ডিজিট। আমি 16 ডিজিটের কথা বলেছি, 16 ডিজিট বলছিলাম, যেটা তোমার 8 বাইট আছে 16 ডিজিট পর্যন্ত নাই। ডাবল দেন 4 বাইটস আছে তোমার কয়, 7 ডিজিট, 6 থেকে 7 ডিজিট। আমি বলছিলাম কয় ডিজিট, 8 ডিজিটের কথা বলছিলাম। সো এই ডিজিট বলতে তোমার আছে বিটে বোঝানো হয়েছে। আর এখানে জাস্ট এটা একটু মনে রাখো যে তোমার প্লট হচ্ছে 4 বাইট, ডাবল হচ্ছে 8 বাইট, এবং ডিজিট কি 6 থেকে 7টা ডিজিট। 7টা ডিজিট বলতে বোঝাচ্ছি, আমাকে ক্লিয়ার করে নাহলে কনফিউশন দূর হবে না। আচ্ছা, আমরা এই যে সংখ্যাগুলো লিখি 1 2 3 4 5 6 7 8, ধরো এখানে দশমিক দিলাম, এটা কি একটা ডিজিট, 2 একটা ডিজিট, 3 একটা ডিজিট, 4 একটা ডিজিট, 5 একটা ডিজিট, 6 একটা ডিজিট, 7 একটা ডিজিট, 8 একটা ডিজিট না? এগুলো কি একটা ডিজিট না? সো এইরকম ভাবে প্লটের ক্ষেত্রে আমরা 8টা ডিজিট স্টোর করতে পারবো। বুঝতে পারছি। আর ডাবলের ক্ষেত্রে আমরা এইভাবে 16টা ডিজিট স্টোর করতে পারবো। এইভাবে 16টা ডিজিট স্টোর করতে পারবো। যার কনফিউশন ছিল তার কি দূর হয়েছে কনফিউশন? এটা আমি অনেকদিন আগে করছি তো এই জন্য মনে ছিল না। বুঝতে পারছি। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা এটা গেল, এখন আমরা দেখবো ভ্যারিয়েবল কি এবং ভ্যারিয়েবল ডিক্লারেশন কিভাবে করে। What is variable? What is variable? ভ্যারিয়েবল হচ্ছে তোমার, ভ্যারিয়েবলকে আমরা একটা ব্যাগের সাথে তুলনা করতে পারি। ব্যাগ কি করে, কোন একটা কয়েকটা জিনিস স্টোর করে রাখে না ব্যাগের মধ্যে, ভ্যারিয়েবলটাও কাইন্ড অফ তেমন। ভ্যারিয়েবলের মধ্যে ধরো আমি একটা ভ্যালু রাখবো, যেটা হচ্ছে 238, এটা হচ্ছে আমি একটা ভ্যালু রাখবো। এখন এই ভ্যালুটা যে রাখবো আমি মেমোরির কোথায় রাখবো, অবশ্যই তো আমার একটা জায়গা দরকার, তাই না? ধরো এটা তো ইন্টিজার, ইন্টিজার না, এই ইন্টিজারটা রাখলাম। এখন এই ইন্টিজারের যে ভ্যালুটা, এই ভ্যালুটা তো আমার মেমোরিতে রাখা লাগবে। রাখার জন্য যে একটা জায়গা দিল, ওই জায়গাটা, এই যে একটা জায়গা দিল না, ধরো এই ভ্যালুটা আমি মেমোরির এরকম একটা জায়গায় রাখবো যার অ্যাড্রেস ধরো xxx10, এটা হচ্ছে এর অ্যাড্রেস। এখন এই যে এটা আছে,
তো ডেটা টাইপ আর হচ্ছে সংখ্যা দেওয়া আছে। এখন আমি যে মেমোরিতে রাখছি, কোথায় রাখছি, কি দেখে বলবো আমি? অবশ্যই তার একটা নাম দরকার। এই নামটাকে মূলত বোঝাচ্ছি আমি ভ্যারিয়েবল। বুঝতে পারছো যে আমি একটা ভ্যালু স্টোর করব, সেই ভ্যালুটা নাম আছে, যে ভ্যারিয়েবলের একটা নাম দিব, ওই নামটা জাস্ট লাইক অফ তোমার আছে এই ব্যাগের মতো কাজ করবে। ওই ব্যাগের মধ্যে আমার এই 238 ভ্যালুটা থাকবে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। শুধু জি ভাই করো না, না বুঝলে বললেও তো বুঝি নিবে, তাহলে আমি আরো ভালোভাবে বুঝাইতে পারবো। তাহলে ভ্যারিয়েবল কি জিনিস? ভ্যারিয়েবল তোমার হচ্ছে একটা থলি, যেখানে আমি ভ্যালু রাখতে পারবো। এখন এই যে একটা ব্যাগ, এই ব্যাগের কি ধরনের ব্যাগ আছে? এটা তো একটা ব্যাগ, তাই না? এই ব্যাগের মধ্যে আমি যে ভ্যালু রাখবো, কি ধরনের ভ্যালু রাখবো? ওই যে ডেটা টাইপ গুলো লিখলাম না, এই ডেটা টাইপ গুলোই আছে ব্যাগের ধরন। বুঝতে পারিস? ইন্টিজার কি করে? ধরো এমন একটা ব্যাগ আছে, সেই ব্যাগের মধ্যে শুধুমাত্র আমার সবজি থাকে। আর একটা ব্যাগ নিলাম, যে ব্যাগের মধ্যে ধরো শুধুমাত্র আমার মাছ থাকে, ধরো সবজি মাছ। তো এখন এই যে ব্যাগ, এই ব্যাগের মধ্যে তো শুধু সবজি ধরে, এই ব্যাগের মধ্যে কি আমি কোনোভাবে আলু ধরাইতে পারবো? পারবো না। আরেকটা উদাহরণ ধরো, ধরো এই ব্যাগের ওয়েট আছে আমার, এই যে একটা ব্যাগ যার ওয়েট আছে 2 কেজি। এখন এই ব্যাগের মধ্যে আমি কি 3 কেজি ওয়েট রাখতে পারবো? অবশ্যই পারবো না, তার রাখলে ছিঁড়ে যাবে। এখন এই ব্যাগের ধরন কি তাহলে? 2 কেজি ধরো, এটা হচ্ছে 10⁹ ধরো, এই 2 কেজির আমি 10⁹ ধরেছি। এখন 10⁹ পর্যন্ত কোনটা রাখা যায়? যার লিমিট আছে 10⁹ পর্যন্ত, সেটা কোনটা রাখা যায়? ইন্টিজার। তাহলে এই ব্যাগের ধরন কি হবে? তোমার ইন্টিজার। বুঝতে পারছো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে সব? তাহলে ভ্যারিয়েবল একটা ব্যাগ, যার মধ্যে আমরা ভ্যালু গুলো স্টোর করে রাখতে পারি। এখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের কি করতে হয়, বা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব কিভাবে? প্রথমত ভ্যারিয়েবলের যে ডেটা টাইপ আছে, ডেটা টাইপটা লিখবো। এখানে দিব ভ্যারিয়েবল নাম, ভ্যারিয়েবল নেম। ভ্যারিয়েবল নেম যদি দেই, তাহলে এই যে ডেটা টাইপটা দিছি, ধরো এই ডেটা টাইপ আছে আমার ইন্টিজার, এই ইন্টিজার ধরনের একটা ভ্যারিয়েবল কি করবে? মেমোরিতে সে ইনিশিয়ালাইজ করে দিবে, জায়গা নিয়ে নিবে। এবং ইন্টিজার কয় বাইট? 4 বাইট না? এই 4 বাইট মানে তোমার 4 বাইটের একটা জায়গা ও মেমোরিতে ইনিশিয়ালাইজ করে দিবে বা দখল করে নিবে। এখানে ধরো এটা আছে অ্যাড্রেস, ধরো আমি সামথিং একটা দিয়ে রাখলাম, এটা আছে অ্যাড্রেস। এবং এর নাম কি? এই ভ্যারিয়েবলটা তোমার এর নাম, এখানে যে নাম দেব, ধরো এখানে দিলাম আমি পিটিআর। এইখানে এই যে অ্যাড্রেসটা বা মেমোরিতে যে জায়গাটা অ্যালোকেট করছে, এই অ্যালোকেট করা জায়গাটার নাম আছে পিটিআর, যার ডেটা টাইপ বা যার ধরন কি ধরনের ভ্যালু সে রাখতে পারে, সে ইন্টিজার ধরনের ভ্যালু রাখতে পারে। ক্লিয়ার? পিটিআর এটা কি শর্ট নেম না, এগুলো পূর্ণরূপ আছে? এইখানে তুমি ভ্যারিয়েবল নাম দিবে, এখানে তুমি যে কোনো নাম দিতে পারো, এটা হচ্ছে ভ্যারিয়েবল নাম। ডেটা টাইপ তো তোমার যে কটা ডেটা টাইপ দেখালাম ওই রাখতে হবে, ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারো। এই যে ভ্যারিয়েবল নাম, এই ভ্যারিয়েবল নামটা হচ্ছে তুমি যে কোনো কিছু দিতে পারো। ও তার মানে পিটিআর একটা ভেরিয়েবল, তাই তো? হ্যাঁ, পিটিআর একটা ভ্যারিয়েবল নাম, ভ্যারিয়েবল নেম। সো এই ভ্যারিয়েবল নেমটা আমি যে কোনো কিছু দিতে পারি। এই টোটালটাই আমার আছে একটা ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবল ডিক্লারেশন করা তোমার নিয়ম আর কি। আগে ডেটা টাইপ থাকবে, দেন ভ্যারিয়েবল নেম থাকবে। আবার আরেকটা নিয়ম আছে, এখানে ডেটা টাইপ দিব,
ডেটা টাইপ, এখানে ভ্যারিয়েবল নেম, যে ইকুয়াল সাইন দিয়ে আমি এখানে এর মধ্যে যে ডেটা টাইপ দিছি ওই ডেটা টাইপের ভ্যালু এখানে স্টোর করে দিলাম। সো এইখানে আমি প্রথমে যখন এরকম এইভাবে এইটুকু পর্যন্ত লিখছিলাম তখনও কি করছি, শুধু জাস্ট 4 বাইটের একটা ভ্যালু, মানে 4 বাইটের একটা জায়গা মেমোরিতে অ্যালোকেট করে দিছে বা জায়গা দখল করে নিছে। তো ওইখানে শুধু এই যে ভ্যারিয়েবল নামটা দেওয়া আছে ওই থাকবে, আর কেউ থাকবে না। কিন্তু এর মধ্যে কি কোনো ভ্যালু ছিল? ভ্যালু ছিল না। যখন আমি 10 দিয়ে দিব তখন কি করবে, এই যে জায়গাটা অ্যালোকেট করছে এই ইসের মধ্যে 10 রেখে দিবে। বুঝতে পারছি? এই সবগুলো আমরা কোডে করব, সমস্যা নাই, জাস্ট এখন বোঝার চেষ্টা করো। যদি না বোঝো পরবর্তীতে আবার ভিডিও দেখে নিয়ে একটু বোঝার চেষ্টা করো। এই জিনিসগুলো একবার বুঝে গেলে আর পরবর্তীতে সমস্যা হবে না। তো ডেটা টাইপ কিভাবে করে সেটা ডেটা টাইপ বা সরি ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে সেটা বুঝলাম। এখন কথা হচ্ছে এই যে নাম, আমরা যে ভ্যারিয়েবল নেমটা না, এই নেম লেখার কিছু রুলস আছে। এই যে ভ্যারিয়েবল নেম, এই নেম লেখার কিছু রুলস আছে। রুলসটা কি? ভ্যারিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ লেটার অর আন্ডারস্কোর। তোমার ভ্যারিয়েবল নেম অবশ্যই, ধরো এটা রহিম, দেন রহিম এ কি করেছে, মাস্ট স্টার্ট উইথ লেটার। অথবা আমি যদি এরকম একটা আন্ডারস্কোর দিয়ে শুরু করি সেটাও কারেক্ট। বাট আমি যদি এরকম অ্যাড্রেস অফ সাইন দিয়ে ভ্যারিয়েবল নাম শুরু করি এটা সম্ভব না। এটা তোমার এরর দিবে, যখন কোড রান করবা তখন এরর দিবে। অথবা তুমি এখানে 1 2 3 রহিম দিলা, এটাও তোমার এরর দিবে। তোমার এইরকম এইভাবে কখনো ভ্যারিয়েবল নেম দিতে পারবা না। তোমার হয় লেটার দিয়ে শুরু হইতে হবে অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হইতে হবে। বুঝলা? পরবর্তী যে রুলসটা সেটা হচ্ছে ভ্যারিয়েবল মাস্ট কন্টেন লেটার, ডিজিট আর আন্ডারস্কোর। তোমার এইটা তো মাঝখানে তো দিতে পারবা না, আর এই যে তোমার এই বাম পাশে তো দিতে পারবা না। আর এখানে তুমি রহিম 1 2 3 এটা রাইট। রহিম আন্ডারস্কোর 1 2 3 এটাও রাইট। এখন তুমি এই রহিম এখানে স্পেস দিলা বা একটা ফাঁকা রাখলা, দেন 1 2 3 দিলা, এটা কিন্তু রাইট না। তুমি ফাঁকা বা স্পেস দিতে পারবা না, কোনোভাবেই সম্ভব না। পরবর্তীতে তুমি ভ্যারিয়েবল নেম রহিম কমা করিম এভাবে কখনোই দিতে পারবে না, মানে একটা ভ্যারিয়েবলের নাম একটাই হবে, এভাবে কমা দিয়ে তুমি লিখতে পারবে না। আর পরবর্তী যে রুলসটা সেটা হচ্ছে কিওয়ার্ড। আমরা এই যে সি প্রোগ্রামিং করব, করার কিছু কিওয়ার্ড আছে, যেমন ধরো ইন্টিজার, এটা তো একটা ইন্টিজার ডাটা টাইপ। লং লং এটাও একটা কিওয়ার্ড। তারপরে ক্যারেক্টার, ফর, মানে আমরা সি প্রোগ্রামিং এর জন্য, প্রোগ্রামিং লেখার জন্য আমরা যে জিনিসগুলো ইউজ করব, বিল্ট ইন যে জিনিসগুলো আছে ইউজ করব, ওই জিনিসগুলো আমরা কখনোই ভ্যারিয়েবল নেম দিতে পারবো না। এর জন্য বলা হচ্ছে কিওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ ভ্যারিয়েবল। এই কিওয়ার্ড কখনোই ইউজ করতে পারবে না। যেমন ধরো ইন্ট, এটা একটা ভ্যারিয়েবল নাম কখনোই দিতে পারবে না, কারণ এখানে তো তোমার একটা ডেটা টাইপ এটা অলরেডি আছে। তুমি যদি আবার ইন্টিজার নামে একটা ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করো সেটা তো মাথা গোলায় ফেলবে যে আসলে হচ্ছে এটা কি। বুঝতে পারছো ভাইয়া? এই যে লং লং এর মাঝখানে কোনো আন্ডারস্কোর ইউজ করা লাগবে নাকি এমনি জাস্ট স্পেস? আরো এক্সপ্লেইন করি তাহলে সময়ের সাথে পারি না। এখন আসো আমরা এতটুকু আমরা যা করলাম সব আসো কোডে দেখার চেষ্টা করি। যেভাবে সেট আপ করতে বলছিলাম তোমরা কি ওইভাবে সেট আপ করছিলে সবাই? জি ভাইয়া করছিলাম।
আছো নাকি? তো এখানে input.txt একটা ফাইল খুলে রাখছি, output.txt একটা ফাইল খুলে রাখছি। input.txt তে আমরা ইনপুট দিব, output.txt থেকে আমরা আউটপুট শো করব। কোন বেসিক সি এর স্ট্রাকচারটা কি ছিল? হ্যাশ ইনপুট stda হ্যাঁ, ফাইল ও নিউ ফাইল করলে তো হচ্ছে আপনার বাম পাশে এক্সপ্লোরের নিচে ওখানে লেখা উঠতেছে, কিন্তু আমারটা আসতেছে না, যার জন্য তুমি এখানে ইনপুট ওইভাবে নিয়ে আসতে পারি না আমি। এখানে ক্লিক করো, ক্লিক করলে তাই চলে যাবে। এইটাই আসছে না, এই বাম পাশে যে লিস্ট, এই লিস্টটাই আসছে না। এটা আসছে না তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও ইয়ে করছি, এটা ফাইল ক্লিক করে করছি। দেখো, এটা যে ই আছে না চিহ্নটা, এই চিহ্নের উপর ক্লিক করো, দেখো অফ হয়ে যাচ্ছে। পরবর্তীতে এখানে ট্যাবটা দেখো চলে আসছে। হ্যাঁ ওইটা দেখছি, ওইটা আসতেছে না ভাই। ফোল্ডার লেখা উপরে আপনার এখানে, যেখানে C+P লেখা, ওখানে আমারটা ফোল্ডার লেখা, আর নিচে কোনো ফোল্ডার ওপেন হইতেছে না। ওপেন হইলে এই সামনে এই কোডিং এ আসতেছে, কোডিং এর জায়গায়। আচ্ছা, ওটা পরে দেখবো তাহলে, আসলে দেখা যাবে না। তো এখন এটা তো আমার বেসিক স্ট্রাকচার গেল, সি এর বেসিক স্ট্রাকচার। ঠিক, এখন ধরো আমি ইউজারের থেকে দুইটা ভ্যালু ইনপুট নিব, বা তার আগে ধরো আমি একটা কিছু প্রিন্ট করে দেখা যাচ্ছে। প্রিন্ট করে দেখানোর জন্য বা মনিটরে কোনো কিছু শো করার জন্য আমরা কি ইউজ করব? প্রিন্টএফ ফাংশন। দেন আসছে এই প্রিন্টএফ ফাংশন ইউজ করব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা দিব সেটা আমার স্ক্রিনে বা আউটপুটে শো করবে। এখন আমি এটা স্ট্রিং শো করতে যাচ্ছি। স্ট্রিং কিভাবে করে? স্ট্রিং করার জন্য ডাবল কোটেশনের মধ্যে যা লিখবো ওটাই হচ্ছে আমার স্ট্রিং। বুঝাইতে পারছি? ডাবল কোটেশনের মধ্যে আমি যা লিখবো ওটাই আমার স্ট্রিং। এখন ধরো এখানে আমি লিখতে গেলাম হ্যালো ওয়ার্ল্ড, দিয়ে এর মধ্যে রেখে আমি যদি কন্ট্রোল F9 চাপ দিই, আমার এই আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড শো করার পর দেখি আর শো করে কিনা। এই যে হ্যালো ওয়ার্ল্ড শো করছে। সো এটা কি করলাম, এটা দিয়ে এসে আমি ভ্যালু শো করলাম, হ্যালো ওয়ার্ল্ড শো করলাম। এখন ধরো এখানে আমি দুইটা ভ্যারিয়েবল নিলাম। এই একটা ভ্যারিয়েবল যার ডাটাটা কি ইন্টিজার, যার মধ্যে আমি 10 রেখে দিলাম। বি একটা ভ্যারিয়েবল নিলাম যার মধ্যে আমি 20 রেখে দিলাম। তারপর এই বিটা আমি এই স্ট্রিং এর মধ্যেও দেখাইতে পারি। এই দেখানোর জন্য আমার এখানে লেখা লাগবে পার্সেন্টেজ অফ ডি। এই পার্সেন্টেজ অফ ডি হচ্ছে তোমার ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাট স্পেসিফায়ারটা কি সেটা আমি দেখাচ্ছি। ধরো ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে তুমি যখন এই পার্সেন্টেজ অফ ডি ইউজ করবা তখন এইটুক জায়গায় ও ইন্টিজার ভ্যালু এক্সপেক্ট করবে, বা এখানে তোমার ইন্টিজার ভ্যালু এক্সপেক্ট করবে। তুমি পার্সেন্টেজ অফ এফ দিলে সেটা কি স্টোর এক্সপেক্ট করবে? ফ্লোট ভ্যালু। পার্সেন্ট অফ এলএফ দিলে এক্সপেক্ট করবে তোমার আছে লং ভ্যালু। সরি, পার্সেন্টেজ অফ এলএ কি এলএফ লং নাকি ডাবল? দাও ওটা দেখতেছি। পার্সেন্টেজ অফ সি তে তোমার এক্সপেক্ট করবে ডাবল, পার্সেন্টেজ অফ এলএফ এ ডাবল। জি ভাই, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। সো পার্সেন্টেজ অফ সি তে এক্সপেক্ট করবে আছে ক্যারেক্টার। পার্সেন্টেজ অফ এলএফ এ কি শো করবে? এলএফ, এটা আছে ছোট হাতের এলএফ, মানে এক্সপেক্ট করবে তোমার আছে ডাবল। আর পার্সেন্টেজ অফ এস দিলে কি ভ্যালু এক্সপেক্ট করবে? সে আছে স্ট্রিং এক্সপেক্ট করবে। বুঝাতে পারছি?
তো যখন আমি পার্সেন্টেজ অফ ডি দিব তখন এইখানে কি ভ্যালু এক্সপেক্ট করবে, একটা ইন্টিজার ভ্যালু এক্সপেক্ট করবে। এখন এই ইন্টিজার ভ্যালুটা যে এক্সপেক্ট করবে তার অ্যাড্রেসটা আমার দিয়ে দেওয়া লাগবে। অ্যাড্রেস প্রিন্ট করার জন্য আমার সে অ্যাড্রেস অফ সাইন দিয়ে এখানে ভ্যালু করতে হবে। দেখো কিভাবে আমরা ভ্যালু নেই সেটা দেখাচ্ছি আমি। দেখো এখানে পার্সেন্টেজ অফ ডি দিছি, এটা ফরম্যাট স্পেসিফায়ার কিসের, ইন্টিজারের। তো এইখানে আমি কার ভ্যালু নেব, অ্যাড্রেস অফ এ। যখন আমি অ্যাড্রেস অফ এ দিব, মানে অ্যাট অফ সাইন অফ এ দিব, তখন ও কি করবে, এই এর যে ভ্যালুটা আছে এর ভ্যালুটা এখানে বসাই দিবে। পার্সেন্টেজ অফ ডি মানে যে ফরম্যাট স্পেসিফায়ার, ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার, যেটা আমি তোমার অ্যাড্রেস অফ এ দিছি। এ বলতে বোঝাচ্ছে এর যে ভ্যালুটা আছে, এর মধ্যে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা এখানে শো করবে। তো দেখি শো করে কিনা, কন্ট্রোল F9। কি রে ভাই, এত ভ্যালু দিল কেন? পার্সেন্টেজ অফ ডি বাট গার্বেজ বলে কিছু ইউজ করতেছে কেন? No. Percentage of D, base of A. কেন একটা রেট অফ সাইন দেওয়া লাগবে? নাকি আসো, নাকি সবাই চুপ করে গেছে? কোনটা? জি ভাই, জি ভাই আছি আমরা। ভাই আমরা আছি, সমস্যা নেই। বুঝতেছো তো কি করাচ্ছি, নাকি সব মাথার মধ্যে আছে? Percentage of DA, percentage of D, it is the value 10. এবার 10 আসছে, তো এখানে তো অ্যাড্রেস দেওয়ার কথা। ওয়েট করো তো, এই অ্যাড্রেস বলতে কি ওইটাই তো আসবে। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে পয়েন্টারের কনসেপ্টে চলে গেছে, পয়েন্টার না। সো এই দেখো এখন এই যে পার্সেন্টেজ অফ ডি, এখানে কি করছে, পার্সেন্টেজ অফ ডি যে তোমার ফরম্যাট স্পেসিফায়ার আছে, এইটা যে ইন্টিজার ভ্যালু স্টোর করতেছে, কোন ভ্যারিয়েবলের ভ্যালুটা এখানে দিবে। সো আমি দিছি এ যখন দিছি তখন এর যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা এর ভ্যালুটা স্টোর করছে, এর ভ্যালু 10 প্রিন্ট করছে। এখন এখানে যদি আমি বি দিতাম, তাহলে বি এর মধ্যে কত রাখছি,
এর মধ্যে 20 দিছি, সো 20 প্রিন্ট করছি। এখন এটা তো নেওয়া হয়ে গেল, সো স্ট্রিং এর মধ্যে রাখলাম। এখন আমরা ধরো এই এ আর বি ইনপুট নেব, ইন এ বি জরুর scanf percentage of d percentage of d। এখন এখানে তোমার অ্যাড্রেস অফ এ দেওয়া লাগবে। কেন অ্যাড্রেস অফ এ দেওয়া লাগবে? অ্যাড্রেস দিয়ে তোমার হচ্ছে ওকে চিনাই দিতে হবে। কেন? দেখো এখানে যখন আমি এটা দিছি, এটা কি করছে, ইন্টিজারের দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছে, একটা নাম হচ্ছে এ আর একটা নাম হচ্ছে বি, যে ডেটা টাইপ আছে ইন্টিজার ক্রিয়েট করছে। এখন যখন আমি পার্সেন্টেজ অফ ডি দিছি, তখন এখানে যখন ইনপুট নিব, এটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, এই ইনপুট নেওয়ার পরে তোমার এখানে অ্যাড্রেস অফ সাইন দিয়ে, অ্যাড্রেস বলতেছে এর যে অ্যাড্রেস আছে, ধরো 1xx2, অ্যাড্রেস হচ্ছে 1xx3। সো এই অ্যাড্রেস অফ সাইনটা দিয়ে আমার একে চিনাই দিয়ে, যখন চিনাই দিছি তখন এই পার্সেন্টেজ অফ ডি যে ইনপুটটা দেওয়া হয়েছে, প্রথমত এর অ্যাড্রেসের কাছে গেছে, এই এর অ্যাড্রেসের কাছে গেছে, অ্যাড্রেসের কাছে গিয়ে এই তোমার এর মধ্যে মানে এখানে যে ভ্যালু দেবো ওই ভ্যালুটা রাখবে। বুঝতে পারছি? তো ইনপুট নেওয়ার জন্য আমার এটা অবশ্যই অ্যাড্রেস অফ সাইন দিয়ে ইনপুট নিতে হবে। এখন আমি যখন ক্লিক হ্যাঁ, করব, এখানে তো ভ্যালু দেন নাই, তাহলে এটা কি বুঝলাম এটা না। আমি আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেবো, ইউজার যা ইচ্ছা খুশি দিতে পারে সেটা ইনপুট দিব। দেখো কিভাবে করি। দেখো এইখানে আমি কি করছিলাম, আমার এই ইনপুটের কাজ কি, ইনপুট ডট টেক্সট আমি যা দেবো ওইটা ইনপুট নিবে। এখন আমি ইনপুট দেবো হচ্ছে এ আর বি, এ আর বি ইনপুট নেব। এর ভ্যালু ধরো আমি দিলাম 10, বি এর ভ্যালু দিলাম 20। এই 10 প্রথম ভ্যালুটা নিয়ে কার মধ্যে রাখবে, এর মধ্যে রাখবে। 20 নিয়ে কার মধ্যে রাখবে, বি এর মধ্যে রাখবে। দেন এই যে ফরম্যাট স্পেসিফায়ার আছে, ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে আমি এই এ আর বি প্রিন্ট করে দেব। দেখো আসলে আমি যদি কন্ট্রোল F9 দেই, তো এখানে কি আসে, 10 আর 20 আসছে। তার মানে কি, আমি নিজে ইনপুট দিছি, কম্পিউটার আমার ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে। ইনপুট দিছি, ও ইনপুট নিয়ে ও আউটপুট শো করছে। বুঝতে পারলাম? কি বুঝতে পারছো? ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এখন আসো আমরা ক্যারেক্টার ইনপুট নেব। এখন আমরা যদি এখানে ধরো ক্যারেক্টার দিই, এ যদি দেই, তখন ও কি করবে, আমরা ক্যারেক্টার ইউজারের কাছ থেকে ইনপুট নিব। দেখো অলরেডি লেখা হয়ে গেছে ক্যারেক্ট পার্সেন্টেজ অফ সি। এটা কি, ফরম্যাট স্পেসিফায়ার। কিসের ফরম্যাট স্পেসিফায়ার? এটা হচ্ছে তোমার
ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফাই, দেন অ্যাড্রেস অফ এ দিয়ে আমি যে ক্যারেক্টার ইনপুটটা দিব ওই অ্যাড্রেসের মধ্যে এর যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসের মধ্যে যাবে, দেন এর মধ্যে ভ্যালুটা স্টোর করে রাখবে। পরবর্তীতে আমি প্রিন্ট ফাংশন প্রিন্ট করে অ্যাড্রেস তোমার এটাকে প্রিন্ট করে দিলাম। যদি প্রিন্ট করি দেখো এখানে আমি যদি সি দেই, কন্ট্রোল F9, দেখছো সি আসছে। এখন ধরো এখানে যদি আমি সি 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 তিনটা সি দিছি, দেখো তো কয়টা সি আসে? একটা সি আসছে। কেন? এইখানে ক্যারেক্টার কি করে, একটাই ক্যারেক্টার তোমার স্টোর করে। সো এইখানের প্রথম যে ক্যারেক্টারটা, ওই প্রথম ক্যারেক্টারটা ও পাইছে, প্রথম ক্যারেক্টার নিয়ে ও কাজ শেষ করে দিছে, পরবর্তীতে আর যাবে না। যখন আমি অনেকগুলো ক্যারেক্টার নিব তখন আমার কাজ হবে স্ট্রিং করা, স্ট্রিং করাবো যখন অ্যারে করাবো তখন। সো আর এখানে তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন গুলো। অ্যারিথমেটিক অপারেশন দেখানোর পর তোমাদের ইফ কন্ডিশন দেখে আজকে নিশ্চয়ই হবে। পরবর্তীতে তোমাদের পরের দিনে প্রবলেম দিয়ে দিবে, তো প্রবলেম গুলো সলভ করবা। অ্যারিথমেটিক অপারেশন হচ্ছে, দেখো অ্যারিথমেটিক অপারেশন বা তোমার এখানে সি প্রোগ্রামিং এ অনেক ধরনের অপারেশন আছে, যার মধ্যে কয়েকটা আছে অ্যারিথমেটিক, আর একটা আছে তোমার রিলেশনাল অপারেটর, আর একটা আছে তোমার লজিক্যাল অপারেটর, দেখো এই অ্যারিথমেটিক যে অপারেটর গুলো, এগুলো কি, বা অ্যারিথমেটিক অপারেটর লেখার জন্য আমার দুইটা জিনিস লাগে। একটা আছে এই পাশে ভ্যালু, এখানে অপারেটর, এখানে লাগে কি ভ্যালু। এখন তার আগে দেখো অ্যারিথমেটিক অপারেটর কি কি আছে। আরো ঝামেলা করতেছে। ল্যাপটপ স্লো হয়ে গেছে। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আছে তোমার যোগ, বিয়োগ, তারপরে তোমার এটা আছে মডুলাস বলে, দেন এটা আছে তোমার মাল্টিপল বা গুণ, দেন এটা আছে তোমার ভাগ বা ডিভিশন, এগাটাই আছে। এবার রিলেশন এই কটা মনে রাখবা যে কি কি আছে। যোগের কাজ কি করে, যোগ করে, বিয়োগের কাজ বিয়োগ করে। এখানে অ্যারিথমেটিক কি কি আছে, প্লাস, মাইনাস, গুণ, ভাগ, ডিভাইডেড। এটা হচ্ছে তোমার মডুলার ডিভাইডেড, এটা সেমি ডিভাইডেড। এখন এই মডুলার ডিভাইডেডটা কি, মডুলার ডিভাইডার হচ্ছে, ধরো এখানে দুইটা সংখ্যা আছে 10 আর এখানে আছে ধরো 4 না 3। এখন এই 10 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে তোমার এখানে 9 আসবে না রে, 3 3 9, ভাগশেষ কত থাকবে 1। এই যে মডুলার ডিভাইড, এই মডুলার ডিভাইডের কাজ হচ্ছে যে ভাগশেষটা রিটার্ন করা। আর এই যে ডিভাইডেড, এই ডিভাইডের কাজ হচ্ছে তোমার এই যে ভাগফলটা, এই ভাগফলটা রিটার্ন করা।
যখন প্রবলেম দেখাবো বা প্রবলেম সামনে আসবে তখন আরো এক্সপ্লেন করলে বুঝতে পারবে। এখন আর একটা আছে তোমার আছে লজিক্যাল অপারেটর, সরি প্রথমে আগে রিলেশনাল অপারেটর দেখি। রিলেশনাল অপারেটর রিলেশনাল অপারেটরের মধ্যে আছে তোমার এটা হচ্ছে তোমার লেস দেন বা মেবি গ্রেটার দেন, এটা মেবি লেস দেন, এটা মেবি গ্রেটার দেন, অথবা এটা একটু উল্টো হইতে পারে, এটা একটু দেখে নিও। বাট না এটা ভাই যখন ঠিক আছে ওটাই। এইটা যখন দিব এখানে একটা অপারেটর থাকবে, মানে এখানে একটা ভ্যালু থাকবে বা তোমার ভ্যারিয়েবল থাকবে, এখানে একটা ভ্যারিয়েবল থাকবে। এই দুই ভ্যারিয়েবলের মধ্যে আছে আমার মূলত কম্পেয়ারটা হবে, এটা মূলত হচ্ছে কম্পেয়ারের জন্য ইউজ করা হয়। এটা একটা গেল। আর একটা থাকতে পারে তোমার হচ্ছে লেস দ্যান ইকুয়াল, আর এটা হচ্ছে তোমার গ্রেটার দ্যান ইকুয়াল। বুঝাতে পারছি? এটা লেস দ্যান ইকুয়াল, এটা গ্রেটার দ্যান ইকুয়াল। লেস দ্যান ইকুয়াল বলতে বোঝাচ্ছে ধরো তুমি লেস দ্যান ইকুয়াল এখানে 3 দিলা আর এখানে দিলা, মানে এই পাশের যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটা তোমার 3 এবং 3 এর থেকে ছোট থাকবে। ধরো 3ও হইতে পারবে, যদি তুমি এটা দাও তখন তোমাকে ওইখানে ধরো একটা ভ্যালু আছে সেটা তোমার 3ও হতে পারে এবং 3 এর থেকে ছোট হইতে পারে, সমান বা ছোট। যখন আমি এটা দিব 3 অফ 3, তখন কন্ডিশনটা হবে আছে তোমার এই 3 এর থেকে এই পাশে যে 3, এই 3 থেকে আমার এই পাশে যে ভ্যালু বড় বা সমান হইতে হবে। বুঝাতে পারছি? এখন এই পাশে যদি আমি তোমার 2 দেই, টু গ্রেটার দেন অর ইকুয়াল 3, এটা কি পসিবল? পসিবল না, তোমার এখানে তো ছোট হয়ে গেছে, এখানে হয়েছে 3 এর থেকে ভ্যালু বড় হওয়ার কথা ছিল, বড় বা সমান হওয়ার কথা ছিল, এটা তো পসিবল না। তুমি এখানে যদি 4 দাও, তুমি এখানে যদি 4 দাও, 4 দিলে কি হবে? 3 এর থেকে বড় বা সমান, এটা কি ঠিক আছে? তুমি এখানে 3 এর থেকে এই ভ্যালুটা বড় অথবা সমান আছে, এখন তুমি এখানে যদি 3 দাও সেটাও কিন্তু পসিবল, মানে কি 3 এর সমান অথবা বড়। এটা বুঝলা? দেখালাম। আর কিছু অপারেটর আছে ইকুয়াল ইকুয়াল, এইটা আছে এই পাশের যে ভ্যালু আর এই পাশের যে ভ্যালু, এই দুইটা ভ্যালু সেম কিনা সেটা কম্পেয়ার করে। সেম হইলে ট্রু রিটার্ন করে, যদি সেম যদি না হয় ফলস রিটার্ন করে। এটা আছে আমার তোমার ইকুয়াল অপারেটর, মানে দুই সেটের ভ্যালু সমান কিনা সেটা রিটার্ন করে। আর এইটা যদি দেই নট ইকুয়াল, এই নট ইকুয়াল কি করে? যদি তোমার এই পাশের যে ভ্যালু আর এই পাশের ভ্যালু, এই দুইটা ভ্যালু যদি সেম না হয়, নট ইকুয়াল বলতে বোঝাচ্ছে তোমার এই দুইটা ভ্যালু, এই পাশের ভ্যালু আর এই পাশের ভ্যালু সেম না, তখন আছে আমি এই অপারেটরটা ইউজ করব। বুঝতে পারছো? পরবর্তীতে আছে আমার, কেউ বুঝতে না পারলে বললো যে ভাই বুঝতে পারিনি, কোনটা বুঝতে পারেনি বললো, ওইটা আমি আরো এক্সপ্লেন করবো দরকার। পরবর্তীতে আছে আমার লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে তোমার অ্যাড্রেস অফ সাইন, এটা হচ্ছে তোমার লজিক্যাল এন্ড, এটা হচ্ছে তোমার লজিক্যাল অর। লজিক্যাল এন্ড কি? এন্ড আমরা যখন এন্ড করছিলাম না, ধরো যে দুইটা বিট, এই পাশে একটা বিট এই পাশে একটা বিট, যখন এই যে যদি এখানে যদি এন্ড করি, এই 1 1 এর সাথে যদি এন্ড করি, দুইটা ভ্যালু যদি সেম হয় তখন 1 রিটার্ন করে না? বুঝতে পারছো? দুইটা ভ্যালু সেম হলে 1 রিটার্ন করে না। লজিক্যাল এন্ড এর যদি সেম যদি না হয় তখন কি? যদি সেম না হয় তখন কি তোমার 0 না? সেম না হলে
আর এটা হচ্ছে তেমনই লজিক্যাল এন্ড, যখন আমরা ইফ কন্ডিশন করব বা ইফ দেখাবো তখন আরো ভালো বুঝতে হবে। মানে এই পাশে একটা কন্ডিশন, এই পাশে একটা কন্ডিশন এন্ড এই পাশে আর একটা কন্ডিশন, দুইটা কন্ডিশন যদি সত্য হয়, এই কন্ডিশন যদি 1 দেয়, এই কন্ডিশন যদি 1 দেয়, তখন আমার আছে এটা সত্য, ট্রু রিটার্ন করবে। বা এই দুইটা কন্ডিশনের কোনোটা যদি ফলস হয়, কোনোটা যদি 0 হয়, তখন কি করবে? ফলস রিটার্ন করবে। জাস্ট লাইক অফ আমরা যখন এই যে যখন 1 and 1 করি, দুইটার ভ্যালু দুইটাই যদি 1 হয়, সবগুলো ভ্যালু যদি 1 হয় সেক্ষেত্রে 1, আর যদি কোনো একটা ভ্যালু যদি 0 থাকে সেক্ষেত্রে আমার ফলস। আর অর এর ক্ষেত্রে কি হয়? অর এর ক্ষেত্রে হচ্ছে তোমার একটা ভ্যালু 1 থাকলেই কি আমার সেই কন্ডিশনটা ট্রু না? একটা ভ্যালু 1 থাকলেই এটা ট্রু, এটা তোমার হয় এই পাশে হোক বা এই পাশে হোক। মানে কি, যখন আমি এই পাশে এন্ড সাইন দেব, এটা হচ্ছে আমার এন্ড সাইন, এই পাশে একটা কন্ডিশন, এই পাশে একটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশনের মধ্যে কোনোটার একটা ভ্যালু যদি সত্য হয়, তার মানে কি আমার এই পুরো কন্ডিশনটা 1 রিটার্ন করবে বা 2 রিটার্ন করবে। বুঝতে পারছো? তো এটা আর একটু দেখে নিও, ভিডিওটা তাহলে হয়ে যাবে। এখন লাস্ট হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখব। কন্ডিশনাল স্টেটমেন্ট দেখার যে ওর মধ্যে আমরা সেই যে স্টেটমেন্ট গুলো দেখছি বা অপারেটর গুলো দেখছি, অপারেটর গুলো দেখবো। কন্ডিশনাল স্টেটমেন্টের যে স্ট্রাকচারটা কি? প্রথমে লিখবো ইফ, এখানে দেবো কি কন্ডিশন, ফার্স্ট ব্র্যাকেট, এইখানে এই কন্ডিশনটা, এই ইফের এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটা কাজ করবে, এলস কন্ডিশন যদি এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এটা কাজ করবে। ভালো করে লিখি, ইফ কন্ডিশন যদি সত্য হয় এটা কাজ করবে, এলস কন্ডিশন যদি মিথ্যা হয় এটা কাজ করবে। এটা হচ্ছে আমার কন্ডিশনাল স্টেটমেন্টের স্ট্রাকচার। এখন আসো আমরা এটা দেখি কিভাবে করে। ধরো দুইটা এ বি ইন্টিজার টাইপের দুইটা ভ্যালু নিলাম, এখানে scanf percentage of d হ্যাঁ, স্ক্যানএফ বলতে তো ইনপুট থেকে ভ্যালু নেওয়া বোঝায়, তাই না? হ্যাঁ, scanf দিয়ে আমরা হচ্ছে এই ইনপুট থেকে ভ্যালু নিই, মানে ইনপুট নেই কার কাছ থেকে? ইউজারের কাছ থেকে। মানে আমি নিজে থেকে ধরো এখানে কিছু সামথিং এখানে কিছু ইনপুট দেবো নিজে থেকে, তো এই ইনপুটটা নিয়ে ও এখানে কাজ করে দেন এখানে আমার আউটপুট দেবে। বুঝতে পারছি? তো আসো প্রথমে কি করলাম, স্ক্যানএফ দিয়ে এ আর বি ইনপুট নিলাম, নেওয়ার পর ইফ এ ইজ গ্রেটার দ্যান বি যদি হয়, মানে এ গ্রেটার লেস দ্যান বি যদি হয়, তাহলে কি করব, সি আউট, আর আমি সি আউট লিখছি, printf a is smaller than b, else printf a is greater than b। মানে কি করছি, আমি এখানে যে দুইটা ভ্যালু ইনপুট নিয়েছি, এই দুইটা ভ্যালু এ আর বি এর মধ্যে ইনপুট নিয়ে রাখছি, দেন এই ইফ এর মধ্যে একটা কন্ডিশন দিছি, এ আর বি কিন্তু একটা কন্ডিশন। এই কন্ডিশন কি, এ যদি ছোট হয় এবং বি যদি বড় হয়,
এর থেকে বি যদি বড় হয় তাহলে হচ্ছে আমার এটা কাজ করবে। আর এইটা যদি কন্ডিশনটা যদি তোমার ফলস হয় বা মিথ্যা হয় তখন কি করবে, এলস এর মধ্যে যাবে। এইটা আসলে আমরা রান করে দেখি কি আউটপুট দেয়। তো এ ইজ গ্রেটার দেন বি, তার মানে কি দেখো তো, এ ইজ গ্রেটার দেন বি, এলস এ তো ইনপুটই দেয়নি, এই জন্য ইনপুট পায়নি বলে ও উল্টা পাল্টা নিয়ে নিছে, ও গার্বেজ ভ্যালু নিছে, ইনপুট দেয়নি তাও দেখছে তাও আউটপুট দিছে, ও গার্বেজ ভ্যালু স্টোর করে নিছে। তো আমরা এখানে বসার দিয়ে দিই, বসার দিয়ে দিই, তাই কি ইনপুটই দেয়নি অথচ রান করে গেল। এবার দেখো তো এ সমান সমান 10, বি সমান সমান 20, এ কি ছোট 20 এর থেকে? যখন ছোট হয়েছে তার মানে কি কন্ডিশনটা সত্য হয়েছে, কন্ডিশন যখন সত্য হয়েছে তখন কি হয়েছে, এটা তোমার এই কোডটা এক্সিকিউট হবে, এই কোডটা যখন এক্সিকিউট হয়েছে তখন কি আমার এটা রান, এটা আউটপুট দিছে এই যে স্মলার দ্যান বি। এখন ধরো আমি এখানে 20 দিলাম আর এখানে 10 দিলাম, তাহলে কন্ডিশনটা কি সত্য? a is greater than, তাহলে দেখো তো a is greater than b না, মানে b থেকে a বড় না, তাহলে কি তোমার এই কন্ডিশনটা মিথ্যা হয়েছে, পরবর্তীতে আমার এটা যেহেতু কন্ডিশন মিথ্যা হয়েছে তার মানে কি এলস প্রিন্ট করছে। এবং এখানে যদি আমি লেস দ্যান অর ইকুয়াল দিই, দেওয়ার পর এখানে দুইটা ভ্যালুই যদি সেম দেই, দেখো তো কোনটা আসে, এই যে স্মলার দ্যান বি, মানে কি দেখো তো এই এ আর বি এর ভ্যালু, এর ভ্যালু ছোট অথবা সমান কার থেকে, বি এর থেকে, মানে দেখো তো এর ভ্যালু ছোট বা সমান না বি এর থেকে, যখন সমান হয়েছে তখন হচ্ছে এটা প্রিন্ট করছে। এখন ধরো এখানে যদি আমি ইকুয়াল ইকুয়াল দিই তাহলে কি হবে, এ ইকুয়াল টু বি, ধরো আমি যদি রান করি তাহলে কত প্রিন্ট করার কথা, এ ইজ ইকুয়াল টু বি, মানে কি এই এ ও তা বি ও তা দুইটা ভ্যালুই সেম, যখন এটা কন্ডিশন দুইটা ভ্যালু যখন সেম হয়েছে তখন কন্ডিশন কি রিটার্ন করছে, আমার ট্রু রিটার্ন করছে। ট্রু রিটার্ন করা মানে কি এইটা এটা রিটার্ন করবে, মানে এই কোডটা এক্সিকিউট হবে, ইফ এর মধ্যে যে ফাংশনটা আছে ওইটা এক্সিকিউট হবে, তখন আর এলস এ তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই আছে আমার এ ইজ ইকুয়াল টু বি। এখন ধরো আমি এখানে 10 দিলাম, তাহলে এখন দেখো তো কোনটা রান হয়, a is not equal to b, এখন এই a সমান সমান 20, b সমান সমান 10, দুইটা ভ্যালু কি সেম? সেম না, তার কারণে a is not equal to b প্রিন্ট করছে। যখন সেম হয়নি তখন কি এটা রান করবে না, ও পরবর্তীতে এটার মধ্যে গেছে গিয়ে ও এই কোডটা রান করে দিছে, এখানে যে এক্সিকিউট তোমার কোড দেওয়া আছে বা যে এক্সিকিউশনটা দিছি আমরা ওইটাও প্রিন্ট করছে। এখন যদি আসো নট ইকুয়াল টু দেই, নট ইকুয়াল টু এর কাজ কি, দুইটা এটাও যা এটার ভ্যালু, এর ভ্যালু আর বি এর ভ্যালু যদি সমান না হয় তাহলে ট্রু রিটার্ন করবে। তাহলে আসো এবার যদি রান করি দেখো a ইজ ইকুয়াল টু বি, মানে কি এইটা রান করছে, কেন রান করছে, এর মান 20, বি এর মান 10, দুইটা ভ্যালু কি সেম, সেম যখন হয়নি তখন কি এটা সত্য রিটার্ন করেছে, সত্য যখন হয়েছে তখন কি এই ইফ এর ভিতর যে কোডটা আছে ওইটা এক্সিকিউট হবে, এলসে আর যাবে না। এখন ধরো আমি বি এর ভ্যালু 20 দিয়ে দিলাম, সরি 20 দিয়ে আমি রান করলাম, রান করার পর দেখো তো কোনটা রান হয়েছে, a is not equal to b, a is not equal to b, এইটা রান হয়েছে। কেন রান হয়েছে দেখো তো, a সমান a এর মানও যা b এর মানও তাই, দুইটা ভ্যালু সেম, কিন্তু আমার হওয়া কন্ডিশন সত্য হবে কখন, যখন a এর মান যেটা হবে b এর মান সেটা হতে পারবে না, মানে দুইটা ভ্যালু এক হতে পারবে না, তখন এসে আমার এটা রান করবে। বুঝতে পারছো, এটাই ছিল আমার ইফ কন্ডিশন। ইফ এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা তো তোমার ইফ আর এলস
এলস কন্ডিশন। এখন তুমি এর মধ্যে আরেকটা জিনিস করতে পারবা, সেটা হচ্ছে তোমার এলসিফ। এলসিফ দিয়ে এখানে হবে কন্ডিশন, দেন ধরো এ সমান সমান বি দিয়ে এইখানে আমি আরেকটা দিলাম, a is not equal a is equal to b। প্রথমে কি করবে, যখন আমি দুইটা ভ্যালু দিছি, এই এলসিফ এর কাজ হচ্ছে তোমার এই এ আর বি প্রথমে এই ইফ এর মধ্যে যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশন চেক করবে। এই কন্ডিশন যদি তোমার কারেক্ট না হয় তখন কি করবে, এলসিফ এ যাবে। এলসিফ এ যায় দেখবে এখানে কি কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনটা চেক করবে। এই কন্ডিশন যদি ফুলফিল হয় এটা করবে, এই কন্ডিশন যদি ফুলফিল না হয় ও এলস এ চলে যাবে। এলস এর মধ্যে আমি কোনো কন্ডিশন দিইনি। কেন কন্ডিশন দিইনি? এলস এর মধ্যে কোনো কন্ডিশন থাকবে না। এলস মানে কি, তোমার এইখানে যে কন্ডিশন গুলো দেওয়া আছে এই কন্ডিশন যদি কোনোটাই যদি স্যাটিসফাইড না হয় তখন ও ডিরেক্ট এলসিফ এ চলে যাবে, এলসিফ এ কাজ করে দেবে। মানে এইখানে কোনোটা যদি কাজ না করে ও এলসিফ এর মধ্যে যেটা দিব সেটা কাজ করবে। বুঝতে কি পারছো তোমরা? এতদিন এতটুকু যা করাইছি বলো, দ্রুত শেষ করে দিলাম। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া, আজকে যা বলেছেন সবই ক্লিয়ার। আচ্ছা ভাই, কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া বলছিলাম হচ্ছে ওই যে অপারেটরের হচ্ছে প্রায়োরিটি গুলো কখন কি লাগে আমাদের? অপারেটর, হ্যাঁ, অপারেটর যে প্রায়োরিটি আছে, অপারেটর তো অনেকগুলা সাইন আর কি। হ্যাঁ প্রায়োরিটি আছে। প্রায়োরিটিটা আমার একটু দেখা লাগবে, আমার মনে নাই, ওকে আমার একটু দেখা লাগবে। সো যে তোমার যাও প্লাস মাইনাস, তারপর হচ্ছে গুণ ভাগ, তারপর হচ্ছে ডিভাইডেড। এটা মেবি বদমাস থিওরেম আছে না, এটা ফলো করে মেবি। প্রথমে এক্সর এর কাজ, তারপরে গুণ ভাগ এগুলো, তারপরে মডুলাস, তারপরে যোগ বিয়োগ। হ্যাঁ ওইটা হয়তো বা আমি অতটা মনে নাই আমার। তো তোমাদের ফরাদ ভাই আছে, ফরাদ ভাইয়ের কাছ থেকে হেল্প নিবা, না বুঝলে সমস্যা নাই। আর এই যে যতটুকু করাইছি এই অপারেটরের কাজ তো কিছুই দেখালাম না, দেখাই দিব। হ্যাঁ ওটা কালকে দেখেন। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত, এই পর্যন্ত যা দেখা। ভাইয়া একটা প্রশ্ন ছিল। সময় কনস্টটা বলতে তো ওটা ও খেয়াল নাই। হ্যাঁ কনস্ট আছে, কনস্ট দেখা দিচ্ছি। আর আরেকজন কি কোশ্চেন করবো বলো? ভাইয়া একটা প্রশ্ন ছিল, বলছিলাম হচ্ছে অপারেটরস তো অনেকগুলো আছে, যেমন অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, বিটওয়াইজ, অ্যাসাইনমেন্ট, টার্নারি। এখন এই সবগুলাই কি আমাদের হচ্ছে ফার্স্ট সেমিস্টারে লাগবে নাকি একটু কম বেশি আছে এখানে? মানে জেনে রাখা ভালো, বাট সব লাগবে না রে, তুমি টেনশন করো না। ওকে, জেনে রাখা ভালো। তোমার এই যে তোমার লজিক, এটা আছে তোমার লজিক্যাল এন্ড, মানে সরি এটা আছে তোমার এন্ড অপারেটর, বিটওয়াইজ এন্ড কাজ করে আছে এইটা, এই সিম্বল দিলে। ও যখন আমি 1 and 1 দেব, যদি এই দুইটা ভ্যালু যদি সেম হয় তখন 1 রিটার্ন করবে, যদি সেম না হয় তাহলে 0 রিটার্ন করবে। লজিক্যাল অর আছে তোমার এটা দিয়ে আছে, সরি লজিক্যাল অর বলতেছি, এটা আছে বিটওয়াইজ অর। এটা অর এর কাজ কি, এখানে 1 এখানে 0, একটা ভ্যালু 1 থাকলে তোমার 1 হবে, এটা ট্রু রিটার্ন করবে। এই দুইটা জিনিস দিয়ে, আর আরেকটা জিনিস আছে তোমার লেফট শিফট, রাইট শিফট। এখানে লেফট শিফটের কাজ কি, যখন এটা তোমার বিটওয়াইজে কনভার্ট করো, বা এখানে ধরো 1 1 1 1 1 1 আছে, এটা যদি আমি একবার লেফট শিফট করি, এখানে যে কটা বিট আছে, ধরো এর নাম আছে এ কে আমি যদি একবার লেফট শিফট করি, ও কি করবে, যে কটা ভ্যালু আছে না সব কটা ভ্যালু একবার করে তোমার এদিকে চলে যাবে। এখানে 0 হবে, আর বাকি ভ্যালু গুলো এক ঘর করে সামনের দিকে চলে যাবে। বুঝতে পারিছো? এইটা আছে মাল্টিপল হয়ে যায়, যখন তুমি একবার
লেফট শিফট করো তখন হচ্ছে যে ভ্যালু আছে না ওই ভ্যালুর সাথে তোমার 2 গুণ হয়ে যায়। আর এইখানে যে অপারেটর গুলো সবগুলো হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n আকারে কনভার্ট হয়। এগুলো আমি পরবর্তীতে দেখো যখন তোমার হচ্ছে বিট ম্যানিপুলেশন করাবো তখন ভালো মতো বুঝতে পারবে। এখন জাস্ট এটুকু রাখো, এটা হচ্ছে তোমার লেফট শিফট, এটা হচ্ছে রাইট শিফট। যখন তুমি রাইট শিফট করো এখানে যদি যে তোমার বিট গুলো থাকে 1 1 1 1 1 ধরো এ রাইট শিফট অফ 1, মানে এক ঘর তুমি রাইট শিফট করতেছো, এ কে এক ঘর রাইটে শিফট করতেছো, তাহলে কি করবে এই 1 এখানে চলে আসবে, এই 1 এই ঘরে চলে আসবে, এই 1 এই ঘরে চলে আসবে, আর এটা 0 দিয়ে কনভার্ট হয়ে যাবে। এই সবগুলো বিট এক ঘর করে রাইটে শিফট হয়ে যায়। আর যখন রাইটে শিফট হয় তখন কি হয় বলো তো, ধরো আমার যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আমার 2 দিয়ে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে গেলে কি হয়, ভ্যালু কমে যায়। আর যখন এটা আছে রাইট শিফটের কাজ, আর যখন তুমি লেফট শিফট করো তখন কি হয়, গুণ হয়ে যায়, ভ্যালু ইনটু 2, 2 দিয়ে গুণ হয়ে যায়। এটা মাথায় রাখো, যখন লেফট শিফট রাইট শিফট বা তোমার আছে এইগুলো করানোর দরকার হবে সব করাই দেবো, সমস্যা নেই। এখন আজকে তোমার নেক্সট দিন তোমাদের ভাইয়া তোমাদেরকে যে প্রবলেম গুলো সেট করে দিবে বিজাদে, ওই প্রবলেম সলভ করার জন্য আজকে দরকার যতটুকু ছিল এই ইফেলস পর্যন্ত আমি ততটুক দেখানোর চেষ্টা করছি। এটা আবার দেখবা, দেখে বোঝার চেষ্টা করবা। যদি না পারো তোমরা ফরাদ ভাইকে বলবা যে ভাই এটা বুঝতেছি না, তোমাদের ফরাদ ভাই প্রয়োজনে জুম ক্লাস নিয়ে তোমাদের বুঝাই দিবে। আমি বেশি ফোকাস দিব কোথায় বলো তো, বেশি ফোকাস দিব হচ্ছে তোমাদের পয়েন্টার ফাংশন কিভাবে লিখতে হয় বা ফাংশন কি, দেন রিকারশন, পরবর্তীতে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কিন্তু হওয়ার কথা। এই জিনিসগুলোতে আমি তোমাদেরকে বেশি ফোকাস দিব। আজকে এই যতটুকু পর্যন্ত শিখাইছি এই ততটুকু পর্যন্ত তোমরা দেখবা, দেখে নিজেরা আরো এক্সপ্লোর করবা। নেক্সট দিন তোমাদেরকে অ্যারে আর আছে অ্যারে, লুপ, তারপরে স্ট্রিং কি আছে এগুলো দেখাবো, সমস্যা নাই। এগুলো দেখানোর পরে আসলে তো এই জিনিসগুলোতে ঢুকবো। রিকারশন খুব একটা মজার জিনিস, রিকারশন তোমাদেরকে মাস্ট শিখতে হবে। প্রবলেম সলভিং এর জন্য রিকারশনের কোনো বিকল্প নাই। তাহলে আমরা এইটা তো যতটুকু দেখলাম এইটুকের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। পরে আমি কনস্ট যে জিনিসটা কি ওটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এখন আসো কনস্ট কি। এ সমান 10 রেখে দিলাম, 10, এই 10 যে রেখে দিছি এটা কি, এখানে কিন্তু আমি কনস্ট দিই, সিআউট printf percentage of d percentage of d a, a সমান স্টুডেন্টশিপ। তাহলে আসলে এখন যদি রান করি তাহলে আমার ভ্যালু কত ইনপুট হবে, কত কত দেখাচ্ছে আউটপুট। আমি কিছুই করতে কারণ কি আগে থেকে আমি ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিয়েছি। প্রথমে এর ভ্যালু কত ছিল 10, প্রথমে এর ভ্যালু ছিল 10, পরবর্তীতে আমি কি করেছি এর মধ্যে 20 অ্যাসাইন করে দিয়েছি। এটা হচ্ছে আমার অ্যাসাইন অপারেটর। মানে কি অ্যাসাইন বলতে কি, আমি যদি কোনো একটা কিছুর মধ্যে কিছু রাখতে চাই, ধরো একটা ভ্যারিয়েবলের মধ্যে যদি আমি কিছু রাখতে চাই তখন হচ্ছে এই অ্যাসাইন অপারেটর ইউজ করতে হয়। এই কি করেছি এর মধ্যে আমি 20 রেখে দিছি। প্রথমে ছিল 10, যখন আমি a = 20 দিছি তখন এর ভ্যালু 10 সেটা চেঞ্জ হয়ে 20 হয়ে গেছে, পরবর্তীতে 20 প্রিন্ট করছে। এই যে এখন ধরো আমি এটাকে যদি কনস্ট দিয়ে দিই, কনস্ট দিয়ে দেই, দেওয়ার পরে এবার যদি রান করি
দেখো তো কি শো করছে। Assign of ready only variable a. Assignment of read only variable a মানে কি, এই যে যে ভ্যারিয়েবলটা দিছি মানে এটা কিন্তু আমার এরর শো করছে। কেন এরর শো করছে? এই কনস্ট কিওয়ার্ডটা কি করে, তোমার এই যে ভ্যারিয়েবলের মধ্যে বা কোনো একটা ভ্যারিয়েবলের আগে যদি কনস্ট কিওয়ার্ড থাকে, এর মধ্যে যে ভ্যালুটা দেওয়া থাকে ও সর্বদা ওই ভ্যালুই থাকবে। তুমি একে এভাবে চেঞ্জ করতে পারবা না, কোনোভাবে পসিবল না। যদি চেঞ্জ করতে দাও ও তোমাকে এরর দিবে। কনস্ট বলতে বলছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে সহজে তোমার লিখতে হয় কনস্ট। কনস্টের কাজ আছে ওইটা, যদি তুমি কোনো একটা ভ্যালুর বা কোনো একটা ভ্যারিয়েবলের মান নির্দিষ্ট করে দিতে চাও তখন তুমি কনস্ট করে দিবা, মানে ওই ভ্যালুটা, ওই যে ভ্যারিয়েবলটা আছে ওই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে ওটাই নির্দিষ্ট, আর কেউ ওটা চেঞ্জ করতে পারবে না, তখন তুমি কনস্ট কিওয়ার্ড ইউজ করবা। বুঝাইতে কি পারিস কনস্টের কাজ কি? এক্সাম্পলও কিন্তু দিছি যে কনস্ট হচ্ছে তুমি যখন ইউজ করবা তখন যে ওর মধ্যে যে ভ্যালু দেওয়া আছে ওই ভ্যালুটাই সর্বদা থাকে, কখনোই তুমি চেঞ্জ করতে পারো না। কনস্ট যদি না দেওয়া থাকতো তুমি এটা কিন্তু চেঞ্জ করতে পারতা, চেঞ্জ করলে আউটপুট দিচ্ছিল, কিন্তু যখন কনস্ট দিচ্ছ তখন কিন্তু তোমার এখানে এরর শো করেছে। এখানে এই আউটপুটটা মুছে দিই, না হলে তোমাদের কনফিউশন হবে। দিয়ে আমি যদি রান দেই কন্ট্রোল F9, দেখো এখানে নাই, দেখছো এরর দিচ্ছে অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি ভ্যারিয়েবল, মানে এটা শুধু পড়তে পারবো বা শুধু ইউজ করতে পারবো, কিন্তু এর আমি চেঞ্জ বা ডিলিট করতে পারবো। বুঝতে পারছি? বলো বুঝছো? জি ভাইয়া, সবই বুঝতে। আচ্ছা ঠিক আছে, তাহলে যতটুকু দেখাইছি ততটুকু বোঝো। ভাই আমি একটু 5 মিনিট কথা বলবো তোর সাথে। আচ্ছা বলো। আচ্ছা, তোমরা যারা ফর্মটা ফিল আপ করছো তোমাদের কয়েকজনের একটু সমস্যা হয়েছে। রাজিয়া সুলতানা রিয়া, তোমার কোড ফোর্সেস হ্যান্ডেলে সমস্যা আছে, বাট আমি পাই নাই। আর ভিজাজে তুমি তো ফিল আপই করো নাই। আর হচ্ছে নাফিসা আঞ্জুম রেসা, তোমারও কোড ফোর্সেস এর অ্যাকাউন্টটা মেবি ডিজেবল আছে, বাট আমি হ্যান্ডেল দিয়ে পাই নাই। আর বাকি যাদেরকে, বাকি আর আছে কি, হালিমা আক্তার তুষি, আর হচ্ছে কি এটা শ্রেয়াসী সরকার, এদের তোমাদের 3 জনের ভিজাজের অ্যাকাউন্ট পাইনি, যার কারণে আমি গ্রুপে ইনভাইট দিতে পারি নাই। বাকি সবাইরে গ্রুপে যারা ফর্ম ফিল আপ করছো গ্রুপে ইনভাইট দেওয়া হয়ে গেছে, তোমরা একটু ইনভাইটটা অ্যাকসেপ্ট করো। ইনভাইটটা কিভাবে কি করব? যাদের নাম বলছি তুমি কি তাদের ভিতরে আছো? জি ভাইয়া, নাফিসা আনফেসা। আচ্ছা, তোমার হচ্ছে ভাইয়া রেকর্ড কি অফ করবে? রেকর্ড অফ করে দাও, রেকর্ড অফ করে দাও। সরি তোমার ভিজাজের যে হ্যান্ডেলটা দিছিল, সরি কোড ফোর্সেস যে হ্যান্ডেলটা দিছিল ওইটা আমি পাই নাই।